প্রত্যেকটা দিন রাতে আমি তাকে দেখতে পাই। কোথা থেকে এর উৎসটা শুরু হলো সেইটা আজও আমি বুঝতে পারিনি। বিগত কয়েকটা বছর এরকম করেই কাটে। কিছু কথা বাড়ির আপনজনকে শেয়ার করতে পারি, কিছু কথা আজও কাউকে বলতে পারিনি, যা সোনা দিদিভাইকে শেয়ার করেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। সবাই ভালো থাকবে, এটাই সবসময় বড় মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতো বলবো, একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব, ঘটনাটা এতটাই বাস্তব, এতটাই লোমহর্ষক। ঘটনাটা সবাইকে বলবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে ঘটনাটা শোনো। আমরা ঘটনায় ফিরবো। ঘটনাটা আমাকে যে ভাই বলে, ভাইয়ের নাম আমি বাদল দিলাম, একটা কাল্পনিক নাম আমি দিলাম, কারণ ও বলেছে দিদি আমার নামটা হাইট রাখো, কারণ আমার জীবনে এমন কিছু ঘটেছে তাই আমি প্রকাশ্যেই থাকি, সবার কাছে আসতে চাই না। তো ঘটনাটা আমি ভাইয়ের মতো করেই শেয়ার করব। ভাই বলে, দিদি 2017 সাল খুব ভালো করে মনে আছে। আমার মাধ্যমিকের সেদিন একদম লাস্ট ডে, মানে আমি ক্লাস 11-এ জাস্ট উঠবো, মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে। একদম যেই দিনটা মাধ্যমিকে পড়া আমার লাস্ট, সেই দিন আমি বাড়ি ফিরছি। খুব ভালো করে বন্ধুদের সাথে আড্ডা দিই, কারণ মাথার একটা হেডেক চলে গেছে। খুব ভালো করে সেদিন আমি আনন্দ করে যখন বাড়ি ফিরছি, তখন ওই বিকেল বিকেল হচ্ছে। খুব যে বলবো রাত বা অন্ধকার এরম কিছু না, সন্ধ্যাও হয়নি, দুপুর থেকে বিকেলের দিকে গড়িয়েছে। বাড়ি ফিরছি, হঠাৎ আমি একটা, জানি না, আমি রাস্তা দিয়ে না কোনো কিছু তুলি না, কোনোদিন তুলিও নি, একটা মেয়ের ফটো পাই। প্রথমে আমি মেয়ের ফটো কি ছেলের ফটো বুঝতে পারিনি, যদিও রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা ঠিক ছোট ফটো যেরকম হয় পাসপোর্ট সাইজের, ওরকম একটা ফটো ফাঁকা রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখি। আর আমি ওটাকে না জানি না কেন তুলেছিলাম, আমি তুলে নিই। আমি ফটোটা তুলে নিয়ে আমি ওই প্রথমেই বললাম কেন আমি জানি না, ফটোটা তুলে নিয়েই আমি পকেটে রাখি, রেখে আমি বাড়ি আসি। আমি তখন অত ভালো করে মেয়ের ফটো কার ফটো, আমার যাকে জানাই না, যে আমার কাছে অচেনা, তার ফটো রাখার কোনো মানেই হয় না। সবার এটা প্রশ্ন হতেই পারে, কিন্তু আমি নিজেও জানি না আমি কেন নিয়েছিলাম। বাড়িতে আমি নিয়ে আসি, আমার মনেও নেই। মা আমাকে বিকেলবেলা খেতে দেন, খাবার খাই, সোজা চলে যাই মাঠে। এখন আমি খেলবো, কটা দিন পুরো ফ্রি, মা বাবা কিছু বলবেন না, কারণ আশা স্বরূপ সেরকম রেজাল্ট করেছি। সোজা আমি চলে গেলাম খেলতে। মা আমাকে শুধু একবার বলল, খেলে তাড়াতাড়ি বাড়ি আসবি, সন্ধে করবি না। যেই জামা কাপড়গুলো ছিল স্কুলের ইউনিফর্মের, সেরকমই কিন্তু ফটোটা রয়ে গেছে। আমি আমার যে ঘর, সেই ঘরে খাটের উপর ফেলে আমি জামা কাপড়গুলো, যেটা সাধারণত প্রত্যেকটা বাড়িতেই হয়, এলোমেলো করে ছড়িয়ে চলে গেছি। মা তো গোছাবে, কিন্তু মা সেদিন সৎসঙ্গে চলে যায়। মা আমাকে বলেছিল পাশের বাড়ির কাকিমার কাছে চাবি রাখবো, সৎসঙ্গে যাব। আমি বললাম ঠিক আছে, তুমি যেখানে খুশি যাও, আমার আসতে দেরি আছে। আমি যখন সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে, সোজা ভালো ছেলের মতো বাড়ি আসি। বাড়িতে আসার পর জানি না কেন গা ঠা ধুই ভালো করে, শরীরটা খুব খারাপ লাগছিল। আমি আমার রুমে আসলাম, এসে ফ্যানটা অন করে আমি রুমে শুয়ে পড়েছি। আমার স্কুল ইউনিফর্মগুলো খাটের মধ্যে ছেটানো একটা সাইডে রেখে দিয়েছি। আমার মা আসেন, মা এসে পুজো টুজো দেন সন্ধ্যাবেলা। এসে পুজো দিয়ে মা আমাকে বললো, বাবু একটু দুধ গরম করে দেবো, খাবি? আমি মাকে বললাম, না মা, আজকে আর দুধ খাবো না, ভালো লাগছে না। রাতের বেলা মা বাবাকে বলো না, বাবা একটুখানি, বাবা যেন আসার সময় একটু মুরগির মাংস আনে, আজকে একটুখানি লুচি করো তো মা। মা বললে এই গরমে লুচি? আমি বললাম হ্যাঁ করো না মা। তা আমাদের বাড়িতে না লুচি কেউ খায় না, পছন্দ করে না, আমার বাবাও না, মাও না। তো মা প্রত্যেক দিন রুটিটা করে। মা বললো ঠিক আছে, তাহলে আমি তোকে একদম শেষে লুচি করে দেবো, মাংস আমি আনতে বলছি।
তো বাবাকে মাংস আনতে বলে দেয়, বাবা মাংস নিয়ে আসেন। মা জামা কাপড় সব কিন্তু গুছিয়ে টুচিয়ে রেখে দেয়, আমি দেখলাম পুজো টুজো দেন। আমি কখন ঘুমিয়ে পড়ি, বাবার গলা পেয়ে আমি রাতের বেলা উঠলাম। উঠে বাবা আমাকে বললো, কিরে বল, এবার তো ক্লাস 11 হয়ে গেল, বড় হয়ে গেলি। বাবা পিঠ চাপড়ে চাপড়ে আমাকে বললো। আমি বাবাকে মুচকি হেসে বললাম, বাবা নতুন একটা জিনিস তোমার কাছ দিয়ে নেব, তুমি যেরম বলেছিলে সেরম কিন্তু পরীক্ষা দিয়েছি। বাবা বলল, ঠিক আছে দেব, যদি অনেক দামি হয় তাহলে পারি কদিন পর দেব, এই মুহূর্তে হবে না। আমি বললাম ঠিক আছে। বাবার কাছ দিয়ে আবদার করেছিলাম একটা জিনিস, বাবা আমাকে কিনেও দেয় 3-4 দিন পর। এবার ঘটনাটা ঘটে, আমার কিন্তু ওই ফটোটার কথা মনেই নেই, কোনো কিছু আমার মাথায় নেই। 3-4 দিন পর হঠাৎ একদিন আমি বসে কিছু একটা করছিলাম আমার খাটের উপর, আমার ঘরে। ফটোটা দেখলাম বিছানার চাদরের একটা কোণে নিজের মতো করে একটা জায়গা করে ও বসে আছে। ফটোটা দেখলাম একটা মেয়ের ফটো, ওই মোটামুটি 16-17 বছর বয়স হবে, আমারই মতো হয়তো সেম এজের হবে। ভাই বলছে, দিদি আমি না ফটোটাকে জানি না কেন, আমি বারবার বলছি জানি না, আমি চিনি না, আমার দরকারও ছিল না কোনো। আমি ফটোটাকে আবার নিয়ে গিয়ে আমার যে একটা বই খাতাপত্র রাখার একটা টেবিল আছে, বুকস রাখার, আমি ওখানে না রেখে দিই। আমি আবার লুকিয়ে রাখলাম যে না, মা যদি দেখে মা তো খারাপ ভাববে, আমি মনে হয় প্রেম ঠেম করছি, ওসব তো কোনো ব্যাপার না, আমি লুকিয়ে রাখি। এইবার আমি মেয়েটাকে যে দেখেছিলাম, মেয়েটাকে দেখতে ভারী মিষ্টি, ফর্সা, ছোট্ট একটা টিপ পরা, খুব সুন্দর তার মুখটা। আমি জানি না, বারবার বলছি কেন রেখেছিলাম। তোমরা হয়তো প্রশ্ন করবে যে সত্যি তো কেন রেখেছিল, যখন তাকে চেনে না জানে না, তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাহলে ফটোটা কেন রেখেছিল? সে কিন্তু ভাইও বারবার আমাকে এক্সপ্লেন করেছে, আমি জানি না আমি কেন ফটোটা রেখেছিলাম। এইবার ওই ফটোটা রাখার পর আমি জানি না, আমি কিন্তু ওরকম কিছু ভাবিও নি, কিচ্ছু না। সেই দিন রাত থেকে শুরু হলো আমার সাথে কিছু অদ্ভুত ঘটা। রাতের বেলা 11টার সময় খাওয়া দাওয়া করে শুই, তখন একটু রাত করতাম, ভালো লাগতো, টিভি টিভি দেখতাম বাবা মায়ের সাথে বসে, কারণ তখন একদম ফ্রি মাইন্ড, মানে অত পড়াশোনার তখন খুব একটা হেডেক নেই। শুয়ে রয়েছি, ঘুমিয়েও পড়েছি হালকা হালকা, প্রায় তখন আনুমানিক 12:30-1টা বাজে। হঠাৎ করে না ঘুমটা ভাঙলো, একটা চমকে ওঠার মতো। দেখলাম আমার যে বই খাতা রাখার সেলফটা আছে, ওখান থেকে একটা বই নিচে পড়েছে, পাকা চলছে, এরকমভাবে পড়েছে, পাতাটা উঠছে ফটফট ফটফট করে হাওয়ায়, দুটো পাতা বাড়ি খাচ্ছে, আওয়াজ হচ্ছে। আমি উঠে বসে না দেখছি, ঘরে নাইট রুম জ্বলছে। আমি বললাম, ওহ, এটা আবার কে ফেললো? এর আগে কোনো দিন কিন্তু ইঁদুর বিড়াল এসব উৎপাত বা কিছু এসব আমার কোনো দিন রুমে হয়নি, বিড়াল আছে আমাদের বাড়িতে। আমি উঠে ক্যাজুয়ালি তুলে রেখে দিলাম, রেখে দিয়ে আমি ওয়াশরুম গেলাম, আসলাম, দরজা বন্ধ করে আবার শুয়ে পড়ি। রাতের বেলা ঘুম আসছে না, শুয়ে রয়েছি, কারণ আমার হ্যাবিট, আমি এক রাতে ভোর করি। সেদিন আমার ঘুমটা ভাঙে ওই বইটা পড়ার পর। কিছুক্ষণ পর শুয়ে আছি, ওয়াশরুম থেকে এসে একটা সুন্দর মিষ্টি সুগন্ধি আমার ঘরটা যেন ম করছে। আমি মানে আমরা যেরকম ঘ্রাণ নিই না, মানে কোনো ভালো ফুলের গন্ধ বা কোনো স্মেল, এরকম ও শুয়ে ভাই বলছে, আমি না সেইটাকে জাস্ট নিজের মধ্যে অ্যাবজর্ব করছি। এত ভালো একটা সুগন্ধি, মা তো এরকম ধূপ দেয় না, বা এরকম তো কোনো সুগন্ধি ওলা তেল আমাদের বাড়িতে কেউ মাথায় দেয় না, তাহলে এত রাতে এরকম একটা সুন্দর গন্ধ আমার রুমে করছে। আর ওই যে আমি ঘ্রাণটা নিচ্ছি, ওই যে গন্ধটা যে শ্রবণ করছি, আমার না শরীর মন কি ভালো লাগছে, কি বলবো, একটা তৃপ্তি পাচ্ছি। তা আমি আনন্দে জানলাটা মাথার সামনে খোলা, পাল্লাটা, গরমকাল, শুয়ে আছি।
কিছুক্ষণ পর বাইরে দেখলাম বীভৎস হাওয়া চলছে। গরমের সময় তো হাওয়া দেয়, শীতের সময় হাওয়াটা আমাদের গায়ে লাগে, গরমে লাগে না, কারণ প্রচুর গরম বলে। একটা হু হু করে হাওয়া, ঠান্ডা হাওয়া বাইরে চলছে। তখন আমি বাইরের দিকে তাকিয়ে উপুর হয়ে আমি শুয়ে দেখছি। আমার মনে হলো বুকটা কেঁপে উঠল। একটা সময় কেউ যেন আমার পায়ে হাতটা বোলালো। আমি সাথে সাথে না ঠান্ডা একটা হাত, নরম হাতের একটা অনুভূতি আমি পেলাম। আমি উঠেই সাথে সাথে, কে মা, আমি চিৎকার করতে থাকি। তারপর বলবো না, আমি তো আমার ঘরের লকটা ভেতর থেকে বন্ধ করে শুই, মা হতেই পারে না, মা ঢুকবে কি করে, তাহলে কে? আমি সাথে সাথে উঠে লাইটটা অন করলাম। ভয় পেয়ে গেছি, দেখলাম না রুমে তো কেউ নেই, ভয় পাওয়ার কোনো কারণই নেই, কিন্তু আমি ভয় পাচ্ছি, কোনো কারণ নেই। তারপর লাইটটা অনেকক্ষণ জ্বলার পর আবার অফ করে শুয়ে পড়ি। জানলার দিকে তাকিয়েছিলাম, কিছুক্ষণ পরে আমি কখন ঘুমিয়ে পড়েছি। ভোর হয়ে গেছে, মা আমাকে ডাকলো, আমি উঠলাম। মাকে আমি কোনো কথা বলিনি, কারণ আমি তো নিজেও জানি না আমার সাথে ঘটছেটা কি, আমি মাকে বলবো কি। এবার পড়াশোনা, নতুন ক্লাস, বই খাতা, বন্ধুদের সাথে গল্প, আড্ডা দেওয়া, খেলা আমার প্রচুর বেড়ে গেল, টিভি দেখা, সারাদিন সব কিছু করছি। রাতের বেলা সেই সেম জিনিস যেন আমার চারপাশ থেকে ঘুরছে। একটা মনে ভয় ভয় লাগছে। রাত হলেই একা ঘরে শুতাম, একটা ভয় লাগতো। একটা সুগন্ধি প্রথম যখনই আমি পেতাম, তখনই আমার ভয় লাগতো যে এই বুঝি আমাকে কেউ স্পর্শ করবে। আর ঠিক তাই, ঠিক প্রত্যেক দিন কেউ না কেউ হয়তো ঘুমিয়ে পড়েছি, যতক্ষণ না ঘুমাতাম জাগা অবস্থায় আমার সাথে কিছু হতো না, হয়তো ঘুমিয়ে পড়েছি, কেউ আমার পায়ে আস্তে করে হালকা করে একটা হাত এরম বুলিয়ে চলে গেল। কখনো আমার পিঠের মধ্যে একটা হাত, ঠান্ডা নরম একটা হাত, কেউ যেন উপর দিয়ে একটা ঠান্ডা স্রোতের মতো আমার শরীরে বইত। আস্তে আস্তে জানি না আমার শরীর খারাপ হতে শুরু করলো। ভয়ে, আতঙ্কে না কিসে আমি কাউকে বলতে পারতাম না, আমার একটা ভয় ভয় কাজ করত। দিনের পর দিন একটা ভয়। কোথাও গিয়ে আমি ভাবতাম আমার সাথে এগুলো কি ঘটছে, আমার সাথে এগুলো কি হচ্ছে। এরকম করে টানা 3টে বছর আমার যায়, কিছু হতো না, কিন্তু শুধু ওই একটা আতঙ্ক। 3টে বছর আমাকে আমার মা প্রায় বলতো, কি রে বাদল, দিনে 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 তোর চেহারাটা কিরম শুকিয়ে যাচ্ছে। ভাবতো হয়তো ক্লাস উঁচু হয়েছে, পড়ার চাপ বেড়েছে, হয়তো হতে পারে। 3টে বছর পেরিয়ে যায়। একদিন রাতে আমি শুয়ে আছি, এই ঘটনাটা সেদিন যদি না ঘটতো তাহলে হয়তো আমি আমার মাকে কোনোদিন কিছু বলতাম না, হয়তো 3টে বছরের মতো আজও আমি চুপ করে থাকতাম, কাউকে কিছু জানতেও দিতাম না, কারণ আমি নিজেও জানি না আমার সাথে কি ঘটছিল। আমি নিজেও জানি না কি বলবো, বলতেও ভয় লাগতো। 3টে বছরের মধ্যে কিছু কথা বলা দরকার ভাইয়ের, যে কথাটা না বললে নয়। ভাই বলে, দিদি যখন ক্লাস 11-এ ঠিক মতো পড়াশোনা করলাম, ওই চাপের মধ্যে যখন ক্লাস 12 হলো, তখন কোচিংয়ে একটা মেয়ের সাথে পরিচয় হলো। সত্যি কথা বলতে মেয়েটাকে আমার খুব ভালো লাগতো, কিন্তু একটা জিনিস আমি ফিল করতাম, মেয়েটার যখনই আমি কাছে যেতাম, মানে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, হয়তো আমি ওকে ইয়ার্কি করে হাতটা ধরে বললাম কিছু, ওর নাম নিয়ে, এই ইয়ার্কি করবি না, হয়তো পেন ধরে টানলাম কিছু, যখনই আমি ওর সাথে পড়তাম, ক্লোজ হতাম ফ্রেন্ড হিসাবে সবার মাঝখানে কোচিংয়ে, তখন মনে হতো যে আমার চারপাশে কিছু একটা আছে। আর আমার সারা শরীর না ঝিনঝিনে ধরে যেত, গায়ে একটা কাটা দিত, একটা ভয় মনে চলে আসতো যখনই আমি ওকে কোনো সময় ইয়ার্কি করে কিছু বলতাম। তার মধ্যে ওর সাথে কথা বলবো বলে মা বাবাকে অনেক বলে বলে একটা ফোন নিই। তখন তো অনলাইন ক্লাস ছিল না,
একটা ফোন নিলাম, নাহলে তো আগেই নিয়ে নিতাম। তো ফোনটা নেওয়ার পর কখনো কখনো ও আমাকে ফোন করতো। আমি ওকে ফোন করলেই আমি দেখতাম বাড়িতে থেকে হয়তো কখনো ফোন করলাম, ও ফোন ধরুক না ধরুক আমার যেন একটা ভয় লাগতো, শরীরে কাঁটা দিত। ওই যখনই ওর কথা হয়তো ভাবছি, মানে কোনো কিছু ওর বিষয় নেই, তখন আমার এই জিনিসগুলো হতো। একটা হঠাৎ বুকের মধ্যে চাপা ভয়, গায়ে একটা শিহরণ হওয়া, কাঁপুনি হওয়া, এই জিনিসগুলো হতো। আস্তে আস্তে আমি ওকে ফোন করাটা বন্ধ করে দিই। নিজের মধ্যে সব সময় দেখতাম কি করলে কি হচ্ছে, কি করলে কি আমার সাথে ঘটছে না। বাদল ভাই বলে, দিদি একদিন আমার ওই বান্ধবীকে আমি না বললাম, খুব সাহস করে কোচিংয়ে পড়তে, সেদিন স্যার আসতে, একটা জায়গায় কোচিং হতো, দেরি হয়। আর সেদিন বাইরে বৃষ্টি, বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি। ও এসছে, আমি এসছি, কেউ আসেনি। আমরা দুজন বেঞ্চে বসে আছি। ওকে আমি বলছি, জানিস তো তানিয়া, আমার সাথে কদিন ধরে একটা জিনিস ঘটছে। কদিন কেন বলছি, ওর সাথে ঘটছে প্রায় 3 বছর ধরে, 2-3 বছর ধরে। কারণ ও মেয়েটার সাথে কথা বলছে, তো তখন এই কথাটা বলার সময় 7-8 মাস, সেই প্রসঙ্গ নিয়েও বলে। তো মেয়েটা তখন বলছে, কি হয়েছে বল, কি ঘটে তোর সাথে। ও তখন মেয়েটাকে বলতে যায়, তখন মাস্টারমশাই চলে আসে। তো সেদিন যখন ও বাড়ি আসো, প্রচণ্ড জ্বর হয়, প্রচণ্ড জ্বর। বৃষ্টিতে ভিজিনি, কিন্তু বৃষ্টি কমে যায়। ওর মা বলছে, কি ব্যাপার তোর, এরকম শরীর খারাপ হয়ে যাচ্ছে, তোর এরকম চোখ মুখ বসে যাচ্ছে, কি ডিপ্রেশনে রয়েছিস, পড়াশোনার কেন এত চাপ নিচ্ছিস, একটা সময় সব ঠিক হয়ে যাবে। কিন্তু ও যেটা পরে পরে লক্ষ্য করে, ওর শরীর খারাপ, ওর ডিপ্রেশন, ওর রাতের ঘুম, ওর চোখের নিচে কালি পড়া, ওর শরীর খারাপ হওয়া, এগুলো পড়াশোনার জন্য না। ও বুঝতে পারতো যতদিন ওই মেয়েটার সাথে ও কথা না বলেছে, কোনো মেয়ের প্রতি ওর মন যায়নি, ততদিন ও কিন্তু ভয় পেত। ওই রাতে ওর সেটা সয়েও গেছিল, কিন্তু এরকম ওর সাথে হতো না। যবে থেকে মেয়েটা ওর বান্ধবী হলো, ওর ভালো লাগলো, তবে থেকে কিন্তু ওর সাথে দিনের, শুধু রাতে না, দিনের পর দিন খারাপ কিছু ঘটতো। ও একদিন রাতে শুয়ে আছে, মেয়েটার কথা ভাবছে, মানে ওর বান্ধবীর কথা ভাবছে। হঠাৎ ওর যেখানে পড়ার জায়গাটা, যেখানটা ও বসে পড়াশোনা করত, ওইখানে কেউ যেন ঠিক এরকম, ওকে যেন কেউ ইশারা করে আঙুল দিয়ে ওই কাঠের, ওর পড়ার যে একটা কি বলবো, ছোট মতো টেবিল আছে, যার উপরে বই খাতা রাখা থাকে, ও বসে পড়ার, স্টাডি চেয়ার বলতে পারো, ঠিক ওখানটা ওর ওরকম আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন ওখানে বসে ওকে ডাকছে। ও উঠে দেখছে কি হলো, কে। তখন ও দেখে ওর যে বসার চেয়ারটা রয়েছে, ওখানে একটা মেয়ে বসে আছে, ওর দিকে পেছন চুল ছাড়া, কোমর পর্যন্ত তার চুল, একটা ফ্রক টাইপের কিছু পরা। মেয়েটা হালকা নীল কালারের, কোনো সাদা বা কোনো প্রিন্টেড না, হালকা নীলছে, হালকা লাইট নীলছে, যেটা নীল রংটা উঠে গিয়ে যেরকম রং হয় ঠিক সেরকম। ও আমাকে এক্সপ্লেন করছে, দিদি আমি নিজে আমার ঘরে দেখছি, আমি গেটের দিকে দেখছি, আমার ঘরের গেট ভিতর দিয়ে লক করা, উপর দিয়ে শিকল তোলা। আমার ঘরের যখন লক করা, তাহলে আমার ঘরে কে ঢুকেছে, কোন মেয়ে। আমার দিকে পেছন, আর ঠিক যেরকম আমি বসে বই পড়ি, ঠিক ওরকম বসে ও যেন বই পড়ার মতো করে বসে আছে। আমি রীতিমতো বিছানার উপর বসে ওকে দেখছি। বিছানাতে নেবে 4টে পায়ের স্টেপ ফেললেই আমি আমার চলে যাব স্টাডি টেবিলের কাছে, যেখানে মেয়েটা বসে। আমি বাকরুদ্ধ হয়ে গেছে, আমার দম বন্ধ হয়ে আসছে। তখন বর্ষাকাল, বাইরে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, জানলায় পর্দা দেওয়া, বৃষ্টির আওয়াজ আমার কানে আসছে, পড়ছে বৃষ্টি, ঝোড়ো হাওয়া চলছে, মাঝে মাঝে হাওয়ার জলের ঝাপটাও আমার গায়ে আসছে। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, আওয়াজটা পেয়ে আমি উঠি। খুব সাহস করে অনেকক্ষণ পর
একটা পা আমি খাট থেকে নিচে মাটিতে রাখি আমার ঘরের মেঝেতে, ঠিক যেখানে স্টাডি করার জায়গাটা তার বাঁ দিকে রয়েছে ঘরের গেট। ও ছুটে এসে ঘরের গেটের শিকলটা খুলেই বাইরে বেরিয়ে যায়, বেরিয়ে বাইরে দিয়ে কড়াটা বন্ধ করে, কড়া বন্ধ করে যত গলায় জোর আছে বাবা মাকে ডাকে। কারণ এই ডাকটা হচ্ছে শুধু ভয়ের, ভয়তে ও ডাকে। বাবা মা, কি হয়েছে বাবা? কি রে বাদল, কি হয়েছে? স্বপ্ন দেখেছিস? ভয় পেয়েছিস? কি হয়েছে? সেই দিন রাতে কাঁদতে কাঁদতে বাবা মাকে সবটা বলে, সব। কিন্তু ওর সাথে যেটা হচ্ছে সেটাই বলে, ফটোর কথা কিন্তু আজও কাউকে বলেনি ওই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ ওর ওই সময় ফটোর কথা মনেও নেই, ও কি বলবে? ও তো কবে ভুলে গেছে ফটো রেখে, ওর মনেই নেই, 3 বছর হয়ে গেছে। ওর সেই ফটো রেখেছে ও জানেও না, ওর মাথায়ও নেই ফটোর কথা। তখন বাদলের মা বলে, ঠিক আছে, মনে হচ্ছে হাওয়া বাতাস লেগেছে, রাত ভিত পরে বাড়ি আসিস, তোকে নিয়ে আমি কোনো জায়গায় যাব, দেখি কোনো জায়গায় তোকে যেতে হবে নিয়ে। মানে এই কথাটা যেই দিন বলে, পরের দিনই তার মা তাকে নিয়ে, মানে ভাইকে নিয়ে একজন ওখানে মায়ের সাদিকা আছেন মহিলা, ওনার কাছে নিয়ে যায়। সেই মহিলা বলে, তুই মনে করে দেখ তো, তুই অজান্তে কোনো জিনিস যেটা রাখার না, এরকম কোনো জিনিস তুই এনেছিস। এবার 3 বছর আগে ফটো এনেছে, ওর মাথায় থাকে নাকি? ওর মাথায় নেই। ও বলছে না, আমি রাস্তা দিয়ে কোনোদিন কিছু তুলি না। বলেছে তুই কুড়িয়ে এনেছিস। এবার যেটা সাথে সাথে ঘটতো তাহলে ও বোঝাতে পারতো বা মনে পড়ে যেত। 3-3.5 বছর আগে এনে রেখেছে, ওর কোথা দিয়ে মনে থাকবে? পড়াশোনা, তার মাঝখানে একটা মেয়ে ওর জীবনে আসা, সব কিছু ঘুরতে যাওয়া, এদিক ওদিক ওর মাথায় নেই। বাদলের মা বলছে, তুই সত্যি করে বল, তুই রাস্তা দিয়ে কিছু কুড়িয়ে এনেছিস? ওই মা সাদিকা বলেছেন। ও বলছে, আমি কোনো জিনিস আনিনি, আমি তো কিচ্ছু আনিনি। দিনের পর দিন, রাতের পর রাত এরকম করে বাড়িতে অশান্তি সৃষ্টি হয়, তুমুল অশান্তি, ছেলের সাথে, বাবার সাথে, মায়ের সাথে অশান্তি হচ্ছে। লাস্টে ওরা ওই সাদিকা মায়ের কাছে আবার যায়। তখন ওই বাদলকে বলে, তুই আমার সামনে বস, তুই আমার সামনে বস, তোর সব মনে পড়বে। বাদল বসে। তখন সেই মা সাদিকা যিনি ছিলেন, তখন উনি বলছে, তুই মনে করে দেখ, কোনো কাগজের টুকরো, মানে উনি কিন্তু সব জানেন, উনি বলছেন না ফটোর কথা, কোনো কাগজের টুকরো তুই তুলে এনেছিস, কোনো কাগজের টুকরো। তখন বলছে, কাগজের টুকরো? কাগজের টুকরো আমি কেন আনবো? স্বাভাবিক, আমাকেও যদি কেউ বলে, আমি মনে না থাকলে ওরা কাগজের টুকরো আমি রাস্তা দিয়ে কুড়িয়ে কেন আনবো? হ্যাঁ, টাকা পয়সা হয়, সেটা বলতে পারো যে তুমি টাকা নিয়ে এসছো, টাকা পেয়েছো কুড়িয়ে, পয়সা পেয়েছো, গোল্ড জুয়েলারি পেয়েছো, সেগুলো মানুষ কোড়ায়। কিন্তু মানুষ কাগজ কেন কুড়িয়ে আনবে? সে তো কাগজ কুড়ানি না। ওর তাও কিন্তু মনে পড়ে না, তাও মনে পড়ে না। তখন বললো, ঠিক আছে তুই বাড়ি যা, শরীরটা বন্ধন করে দেয়, সব আমাকেও বলেছে ভাই। বলছে, দিদি তারপরেও আমার তো মনে তো আসেইনি, আমার বাড়িতে মানে ওরকম অশান্তি ঝামেলা সব চলছে, শুধু আমার গায়ে স্পর্শ করাটা রাতে ওটা বন্ধ হয়ে যায়, স্পর্শ কেউ আর করতে পারছে না। আর এরকম সেম সেম আমি একটা চেন্নাইতে জিনিস পাঠালাম, আজকেই পাঠিয়েছি চেন্নাইতে, ঠিক আছে, সেম জিনিস এক। বলছে যে 4-5 মাস পর হঠাৎ একদিন ও ওর যে স্টাডি টেবিলটা সেটা গুছাচ্ছে, এত বছর পর ওর মনে পড়েছে এটা গোছাতে। গুছাতে গিয়ে তখন ওই ফটোটাও পায়। যখন ফটোটা পায় তখন ওর মাকে নিয়ে, মা মা মা, ওই যে ওই মা তোমাকে বলেছিল না আমি রাস্তা দিয়ে কাগজ কুড়িয়ে এনেছিলাম, মা আমি এই ফটোটা এনেছিলাম। বলছে, ফটো? কার ফটো? হাতে দিয়ে মেয়ের ফটো। মা বলছে, মারবো টেনে এক ছট, তুই মেয়ের ফটো এনে রেখেছি। বলছে, না মা আমি জানিও না, আমি কেন? ও মাকে বোঝায় ওর মতো করে, মা বুঝতে পারে, মা তো সবই বোঝে না সন্তানের বিষয়টা।
তখন ওর মা আর ও দুজনে মিলে ওই মায়ের কাছে যায়। তখন ওই সাদিকা মা খুব অসুস্থ, উনি দেখতে চাননি, তবুও অনেক করে বলাতে উনি তখন বলে যে হ্যাঁ তুই এই, আমি বলেছিলাম তো কাগজ কুড়িয়ে এনেছিস, এই ফটোটার জন্যই তোর জীবন আজ নরক হয়ে গেছে। আজ এই ফটোটার জন্য তোর জীবন নরক হয়ে গেছে। কারণ ওই মেয়েটা মৃত, যেই মেয়েটার ফটো নিয়ে এসছিল ওই মেয়েটা মৃত, মানে মারা গেছে। এবার মারা যাওয়ার পর ওই ফটোটা যে ও যত্ন করে রেখেছে, ওই ফটোটার সাথে মেয়েটার আত্মাটা ওখানে থাকে। এবার হয়তো খুব অবাক লাগছে যে একটা ফটোর সাথে আত্মার কি। এবার শোনো, ভাইয়ের তো ওখানে কিছু হয়নি, হালকা কিছু কাজ হয়েছিল। ভাই যখন আমার সাথে যোগাযোগ করেছিল 7-8 মাস আগে, তখন আমি বলেছিলাম দেখে আসনে বসে যে দেখো ভাই, অ্যাকচুয়ালি যেই মেয়েটা মারা যায়, মানে যার ফটো ভাইয়ের কাছে ছিল বাদলের কাছে, সেই ফটোটাও গঙ্গায় ভাসিয়ে দেয় ওই মায়ের কথা মতো, সাদিকা মায়ের। তো তারপরেও ওর সাথে অনেক কিছুই ঘটেছে, এখনো ঘটছে। তো বলে আমি ওকে বললাম, ও সব শোনার পর, যে ওই মেয়েটা অ্যাকচুয়ালি জীবিত অবস্থায় সবার অবহেলিত ছিল। মেয়েটাকে কেউ ভালোবাসতো না, মেয়েটাকে কেউ ভালোবাসতো না, কেউ মানে ডাক খোঁজ নিত না ওই মেয়েটাকে। যেই তো উনি জীবিত অবস্থায় সেই মেয়েটা কারোর কাছে ভালোবাসা পায়নি, তাচ্ছিল্য পেয়েছে তার জীবনে। যখন সে মারা যায় তখন ওই ফটোটা ও যে পকেটে ভরে নিয়ে এসে ঘরে যত্ন করে খাট খাট থেকে স্টাডি টেবিল পর্যন্ত যায়, ও যে না রেখে দিত, ফেলে দিত, ছিঁড়ে দিত, আগুনে পুড়িয়ে দিত, মাঠে ফেলে দিত, রাস্তায় ফেলে দিত, ওর সাথে হয়তো ঘটতো না, কিন্তু ও গুছিয়ে রেখেছিল বলে মেয়েটা অপঘাতে, মানে ও সুসাইড করেছিল, অপঘাতে মৃত্যু। তো মেয়েটা ভেবেছিল যে এ আমাকে হয়তো নিজের মতো করে ভালোবাসে, কেউ তো কোনোদিন জীবিত অবস্থায় ভালোবাসেনি। মৃত অবস্থায় যখন ওই ছেলেটা চেনে না জানে না ওর ফটোটা রেখেছে, সে কিন্তু অজান্তে করেছে, সে তো আর জানতে ফটোটা রাখিনি, ও তো চেনেই না, কিছু জানেই না। আমি ওকে বললাম যে তুমি যত্ন করে রেখেছিলে ভাই, তার জন্য তোমার সাথে ছিল, আর ও থাকতে ও ভাবতো হয়তো তুমি ওকে ভালোবাসো। তাই জন্য আমরা কি করি, একটা কমন সেন্স, আমরা কি করি, হয়তো কাউকে কোনোদিন ভালোবাসতাম, সেই মানুষটা নেই, তার ফটো আমরা লুকিয়ে রেখে দিই, কখনো মনে পড়লে সেই ফটোটা দেখি, স্মৃতিচারণ করি, পুরোনো দিনের কথা মনে করি, অবসর টাইমে আমরা রেখে দিই। ভালোবাসলে তবে, তুমি যাকে ঘৃণা করবে তার ফটো তুমি রেখে দেবে? আগে বলবে ছিঁড়ে কুচো কুচো করে ফেল, তাই তো। তো সেই আত্মাটা ফটোটা রাখার জন্য ভেবেছিল যে এই ছেলেটা আমাকে ভালোবাসে, স্নেহ করে, আমি ওর সাথে থাকবো। ফটোটাও জলে ফেলে দেয়, কিন্তু ওর পুড়িয়ে দেওয়া দরকার ছিল। ওই মা বলেছিল জলে ফেলে দিতে, জলে ফেলে দেয়, কিন্তু ওর আত্মা আজও রয়েছে। দিয়েছি, কাজ করে দিয়েছি, মানে এখনো পর্যন্ত, এখন ওর মনের ভুল কিনা ও নিজেও জানে না। ও বলে যে আমার কোনো ভয় লাগে না, কোনো শরীরে স্পর্শও বুঝি না, কিছুই হয় না, কিন্তু বলে আমি বুঝতে পারি না। ওর একটা রাতের বেলা আতঙ্ক। আমি বললাম এটা আর কিছু না, 4-5 বছরের একটা মনের আতঙ্ক, সেটা বসে গেছে, আর কিছু না, সে আর নেই। এই ছিল আজকে আমাদের সত্য একটি ঘটনা। মানুষের জীবনে কি না কি হয় জানো, কি না কি ঘটে, শুধুমাত্র যেই মানুষটা সাফার করে সেই মানুষটা এক্সপ্লেন করে, কিন্তু তাকে কেউ বুঝতে পারে না। আমরা বুঝি, আমাকে অনেকে এসে অনেক কথা বলে, আমরা বুঝি। যাই হোক, টিপসগুলো অ্যাপ্লাই করো, দারুণ দারুণ টিপস দিচ্ছি। আর শোনা কথায় আশা করছি কালকে ঘটনা আসবে, কালকে রবিবার, সবাই খুব ভালো থেকো। হ্যাঁ অবশ্যই চিন্তা করো না, কমেন্ট তোমাদের পড়বো নামগুলো। চলো চলো আমরা এবার দেখি তোমরা কারা কারা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো। তোমাদের কমেন্ট পড়তে এত ভালো লাগে, আর প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ি। প্রথম আমাদের কমেন্ট করেছো পিন্টু ঘোষ, আচ্ছা, তারপর কমেন্ট করেছো অভিজিৎ সাহা, দিদিভাই ফ্রম নারায়ণগঞ্জ বাংলাদেশ, আমার কাছে একটা হরর স্টোরি আছে তারাপীঠের, তোমাকে কিভাবে পাঠাবো? আচ্ছা অভিজিৎ সাহা ভাই, তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ভয়েস করে তুমি
ঘটনাটা শেয়ার করবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলছি, নোট করে নাও, 9088336183। রিপিট করে শুনে নিও। বং মিডিয়া, আচ্ছা বং মিডিয়া বলেছে সব মিথ্যে কথা। ধন্যবাদ ভাই, মিথ্যা কথা বলার জন্য অভিজ্ঞতা করতে হয়। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো সুতপা চৌধুরী। আচ্ছা, তারপর কমেন্ট করেছো রেখা অধিকারী, সঙ্গীতা লাইফস্টাইল। আচ্ছা, তারপর কমেন্ট করেছো হোয়াইটিং বনু, মৌমিতা ভৌমিক, ফুলেশ্বরী চক্রবর্তী, সুদীপ রয়। তারপরে লিপিকা হলোই কমেন্ট করেছো, অনেক ভালোবাসা বোন। তারপরে আমাদের মমি ভট্টাচার্যি, কি বলবো, সব তো তোমাদেরই জন্য। আচ্ছা, তারপরে নিতা বসু কমেন্ট করেছো। তারপর কমেন্ট করেছো আমাদের আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, সুমনা ভট্টাচার্যা। তারপরে কমেন্ট করেছো পাপ্পু দে ভাই, দুটো কমেন্ট করেছো। তারপরে কিষাণু মান্না কমেন্ট করেছো, রূপা দে কমেন্ট করেছো, চুমকি বিশ্বাস, বনশ্বরী কর্মকার দিদিভাই, আয়ান হালদার, শম্পা মিনি কিচেন, গোপাল দাস, কিউট দিশা ব্লগ বোন কমেন্ট করেছো, ঝুমা চ্যাটার্জি দিদিভাই, রুচিরা হালদার, শ্রাবণী হাজরা, কৃষ্ণা ধারা। তারপরে প্রদীপ দাস, রূপা দে, সুদীপ্ত ব্যানার্জি কমেন্ট করেছো। তারপরে বনশ্রী দে মা কমেন্ট করেছো। তারপরে ডালি দেবনাথ, তারপর কমেন্ট করেছো পিন্টু ঘোষ, ভাস্কর অধিকারী ভাই। আবার বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো ঝুমা চ্যাটার্জি, হোয়াইটিং বনু, সোহিনী রয়, রিয়া, কেকা রয়। তারপর সঙ্গীতা চন্দ্র, অসীম দাস, চৈতালি রয়, রূপা ব্যানার্জি কমেন্ট করেছো। সঙ্গীতা লাইফস্টাইল থেকে বলেছো আমার দুটো ভালো লাগলো কিন্তু সবগুলো সুন্দর, শুভঙ্কর ভাই। তারপর টম কমেন্ট করেছো লাস্টের ঘটনাটা বেশি ভালো লেগেছে। অবশ্যই সবার সবটা ভালো লাগবে এর কোনো মানে নেই, ওই জন্যই তো তোমাদের কাছে প্রশ্ন করি, লেখো তোমরা কোনটা তোমাদের ভালো লেগেছে। মৌসুমী বসু, প্রদীপ দাস, তারপরে শম্পা মিত্র কমেন্ট করেছো, পিঙ্কি দাস। সবাইকে অনেক অনেক ভালোবাসা। যে নেগেটিভ কমেন্ট করেছো তাকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা। এখনের মতো আসবো, সবাই খুব ভালো থেকো। আর বড় মায়ের আশীর্বাদ সবার পরিবারের সবার ওপরে থাক, বিপদ আপদে হাত থেকে তোমরা রক্ষা পাও সব সময়, কারণ তোমরা আমার পরিবারের মানুষ। আমি চাইবো সবাই খুব ভালো থাকো, যেন কোনো বিপদ তোমাদের না হয়, কখনোই না। এখনের মতো আসবো, শুভরাত্রি।